নমস্কার, শিয়ালবাস থেকে আমি শাশ্বত মিত্র। আপনারা দেখছেন একদিন নিফটির 200 পয়েন্ট বা 300 পয়েন্ট ইন্ট্রাডে কারেকশান, সেদিনই কিছুটা মেকআপ করা এবং তারপরে দেখলেন নতুন হাই আজকে আবার। তো আপনাদের বারবার বলছি, নিফটিতে যা নেই তাকে আপনারা অনেকে হয়তো আমাকে বলছেন আরও অনেক নেগেটিভ হবে, আপনাদের বিভিন্ন মেসেজ আমি পড়ি তাতে বলছি। কিন্তু যদি আপনি আমার চ্যানেল লক্ষ্য করেন, 23 সাল থেকে বারবার নিজের সমস্ত ক্রেডিবিলিটি দাঁওতে লাগিয়ে আপনাদের বলে আসছি যে মার্কেটে সেরম কোনো বড় কারেকশন নেই। যখন থাকবে হবে, আর হবে কখন? যখন আমরা সবাই ভাববো হবে না। এখনও বেশিরভাগ লোক আমরা ভাবছি যে সামনে কোথাও নিশ্চয়ই অনেক বেড়ে যাচ্ছে। এখন আমাকে, আপনাকে, সবাইকে আমাদের একটা কথা বুঝতে হবে, অনেক বেড়ে যাওয়াটা কখনো বেচার কোনো সিগন্যাল হতে পারে না। হ্যাঁ, আপনার প্রফিট বুকের সিগন্যাল হতে পারে, কিন্তু আপনি সেল করে রাখবেন, ভাববেন ওখানে থেকে আমি নিচে গেলে অনেক পয়সা পাবো, সেটা যারা করছেন তারা একটু রিস্ক নিচ্ছেন বলে আমার মনে হয়। আর যদিও বা কিছু বড় ফল হয়, সেটা জানবেন আননোন কারণে হবে, নোন কিছু মার্কেটে নেই যার জন্য বড় ফল হতে হবে। ভালো করে ব্যাপারটা একটু তলিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনারা যারা ভাবছেন যে মার্কেট এতটা বেড়ে গেছে, যে কোনো সময় বড় ফল হবে, অনেক নিচে চলে আসবে, অনেকে অনেকবার আমাকে বহু মেসেজ করেন, বলেন, তাদেরকে একটাই বলার, মার্কেট পড়তে পারে, কেউ জানে না। এই ভ্যালুয়েশনে আপনি যখন 24,400, 500 এত ওপরে রয়েছেন, আজকেও নতুন হাই, সেখানে 2-3% যখন তখন কারেক্টিভ হতে পারে, সেটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু ক্র্যাশ যাকে বলি, যে আমার স্টকের ভ্যালু 30%, 40% নিচে চলে যাবে, এরম ঘটনা, এইসব ঘটনা সেরকম কিছু দেখাচ্ছে না, ফর দ্য টাইম বিং দেখাচ্ছে না। যদি দেখায় হবে, বা হঠাৎ যদি এমন কিছু ঘটনা বিশ্ব জায়গায় হয় যেটা এই ধরনের চেঞ্জ করতে পারে, তখন সেটা দেখতে হবে। যখন নেই তখন সেটা বলে লাভ নেই। আজকেই কিছু ঘটনা ঘটতে পারে, কালকেও কিছু ঘটনা ঘটতে পারে, সোমবারও এমন কোনো ডিসিশান হতে পারে যার ফলে মনে হতে পারে না মার্কেটটা যা বলছে সেটা খারাপ, বা এমন কিছু আসতে পারে, আমাদের জানা নেই। তাই যেটা জানা নেই সেটার পেছনে ছুটে তো আপনি কিছু করতে পারবেন না। প্রথম কথা, একটা জিনিস দেখবেন, পুরো মার্কেটে চাউর 3টে জিনিস। একটা হচ্ছে, অনেকেই নিয়ে ভিডিও করছেন, এফএনও ট্রেডিং সবার জন্য বন্ধ হয়ে যাবে। একটা এফএনও লটের ভ্যালুয়েশন নাকি 30 লাখ, 40 লাখ, যে যেরকম পাচ্ছে বলছে হবে, যাতে সাধারণ লোক এফএনও না ট্রেডিং করতে পারে। আর একজন কী বলছেন যে অপশানে বিশাল চার্জ বাড়বে, বিশাল চার্জ বাড়াতে অপশানে আর কেউ ট্রেড করতে পারবে না। আর একটা বলেছে যে এই যে আমরা ধারে শেয়ার কিনি, দেখবেন সেবি একটা নিয়ম করেছে, গতকাল এসছে, সেটা 1 আগস্ট থেকে চালু হবে। সেইখানে যে শেয়ারগুলোতে আমরা ধার দিই, যে শেয়ারগুলো থেকে ধার পাওয়া যায়, সেরকম মোটামুটি 100 না 150টা না 1000 কি বললাম, কোম্পানিকে তাদের আওতা থেকে বাইরে করে দিয়েছে। মানে ওই শেয়ারগুলো কিনলে আপনি ধার পাবেন না। তো ধার যদি না পাওয়া যায় তাহলে ভলিউম কম হবে। যারা ধার নিয়ে কাজ করে, শেয়ারটা কিনে সেটাকে প্লেজ করে সেই পয়সায় বাকি কাজ করে, তাদের পক্ষে অসুবিধা হবে, ফলে মার্কেটে একটা সেলিং আসতে পারে। এখন এই 3টে পয়েন্ট যেটা আপনাকে বললাম, ফার্স্টে আপনাকে বলি এফএনও লট 30 লাখ টাকা করবে, যাতে কেউ কাজ না করতে পারে। এটা করার চান্স কম। কেন বলছি, এটাকে ভালো করে বুঝবেন। আপনি যে সরকার চলছে, সেই সরকারটাকে আপনি 10 বছর ধরে দেখছেন। আপনি তলীয় যদি চিন্তা করেন, সরকারের যা নীতি, তাতে মার্কেট ঠিক আছে, এবং এই যে কাজ হচ্ছে, এই কাজ হলে লাভটা কার? আপনার কিন্তু রিস্ক আছে। কী রিস্ক? আপনার প্রফিটও হতে পারে, আপনার লসও হতে পারে। দুজন লোকের সবসময় লাভ কাজ হলে। কার বলুন তো? একটা ব্রোকার। আপনি কাজ করুন, প্রফিট পান, লস পান, তাকে ব্রোকারেজ দিতে হবে। দ্বিতীয় হচ্ছে সরকার। আপনি প্রফিট পান, লস পান, ট্যাক্স আপনাকে দিতে হচ্ছে। তা কাজ যদি কমে যায়, তাহলে কাদের লস হবে? একটা ব্রোকারের লস হবে, একটা সরকারের লস হবে। তা সরকার কেন চাইবে নিজের লস করাতে? প্রথম প্রশ্ন। করতে পারে, আমি জানি না,
আমি কেন এটাকে নিয়ে ভাবছি না সেটা বললাম। আপনি আগের দিনে আপনাদের একটা কথা বলেছিলাম, স্ক্রিন কিছু দেখাচ্ছে না, একটা ভয় থাকে, তো স্ক্রিনের মধ্যে ভয়টা আসে, স্ক্রিনে কোনো ভয় নেই। সেকেন্ডলি হচ্ছে পড়ে যাবে, তাহলে ট্যাক্স কমবে, ট্যাক্স কমে যাবে, সরকার যে টাকাটা এখান থেকে পাচ্ছিল। প্লাস হচ্ছে যদি বাজেটে এগুলো করে তাহলে একটা প্রশ্ন আসবে না, হ্যাঁ দেখো এমন বাজেট করলো মার্কেট পুরো পড়ে গেল। আপনি ভেবে দেখেছেন যে কোনো সরকার এই ট্যাগলাইনটা চায়? এই ট্যাগলাইনটা যে পরের দিন নিউজ পেপারে এই ট্যাগলাইনটা হবে, এমন বাজে বাজেট যার জন্য মার্কেটে ক্র্যাশ, এই ট্যাগলাইন কোন সরকার চাইবে? আমি বলছি না হবে না, আপনাকে তলিয়ে ভাবতে হবে যে কি কি হতে পারে, সেই অনুযায়ী আপনাকে দেখতে হবে। একই কথা অপশানের ক্ষেত্রে, বুঝতে পারছি অপশানটা ক্রমশ রিক্সি হয়ে যাচ্ছে। বেশিরভাগ লোক অপশানটাকে নেয় হচ্ছে ওই আপনার লটারির মতো, জুয়ার মতো, হলে হবে 5,000, গেলে 50,000 হবে, এই করে হয়তো লোকের লস হচ্ছে। দেখবেন আপনি যে কোনো অ্যাপ যখনই খুলতে যাচ্ছেন তখন প্রথমে একটা আসে যে F&O মার্কেটে 10 জনের মধ্যে 9 জন লস করে, 90% পিপল মেকিং লস ইন F&O মার্কেট। তো সরকার তো চাইছে আপনার ভালোর জন্যই চাইছে। ধরুন এটা হলো, সাপোজ হলে কি খারাপ কিছু হবে আপনার মনে হয়? টাকা তো বাঁচবে, আপনি ক্যাশের শেয়ার কিনবেন, সেই থাকলে সে ডেলিভারি নেবেন, সে শেয়ারে টাকা পাবেন। সরকার যদি নিরুৎসাহিত করতে চায়, কিন্তু নিরুৎসাহিত করতে চাইলে ট্যাক্স বাড়িয়ে বা তার অন্যভাবে করবে, যেটা সরকারের নাম খারাপ হবে বা মার্কেট খারাপ হতে পারে। আবার ওই কথাটা যে বাজেটের দিন এমন একটা নিয়ম হলো মার্কেট পড়ে গেল, আমার মনে হয় না সরকার এটা চাইবে। এটার অন্যরকমভাবে নিরুৎসাহিত করার অনেক ব্যাপার আছে। আপনাকে বললাম যে অপশান করতে গেলেও আপনার একই মার্জিন লাগবে, আপনি নিরুৎসাহিত হবেন। অপশানে মার্জিন দিয়ে কে অপশান করবে? টাকাও দেবো আবার মার্জিনও দেবো, তাহলে এরমভাবে নিরুৎসাহিত করা যায়। কিংবা বলে দিলাম অপশানের সময় ট্যাক্সগুলো একটু বাড়িয়ে দিলাম, সেটা সেবিই করতে পারে। অপশানের টার্নওভার ট্যাক্স যেগুলো সেবি নিয়ন্ত্রণ করে, তার জন্য সরকার করে নিজের নামটা খারাপ করবে বলে, এটা আমার ব্যাখ্যা। যেহেতু বিভিন্ন ভিডিও আসছে, এই সব ঘটনা ঘটছে, কেউ কিছু করতে পারবে না, এরম কিছু করবে। প্রথম কথা মনে হচ্ছে যে কন্টিনিউটি যে বাজেট দেখছি তাতে মনে হয় না এগুলো হবে বলে, মনে হয় না। হবে না বলছি না, দেখুন আমি খুব সামান্য মানুষ, আমি এত কথা বলতে পারি না যে হবে না, হবে এই কালকেই হয়ে যাবে, আমি বলছি হবে, এই ধরনের কথা আমি কখনো বলি না। কারণ এই মার্কেটে আমি আপনি কিভাবে আমরা বলতে পারবো যে এটা হবে হবে না? এটা বলার ক্ষমতাই আমাদের নেই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আপনাকে খুব সোজাভাবে একটা জিনিস ভাবতে হবে যে আমি যা আছে, যা দেখছি, সেই অনুযায়ী কাজ করব। হ্যাঁ, তবে আপনাকে মনে রাখতে হবে যদি উল্টো দিকে কিছু হয়, সেক্ষেত্রে আমার লসটা যেন একটা লেভেলের মধ্যে থাকে। আপনি যে কোনো কাজ মার্কেটে যখন করতে যাবেন, ফার্স্ট অফ অল এটা ভেবে নিন, এটা এফডি নয়, কোনো চাকরি নয় যেখানে শিওর মাসের শেষে মাইনে আসে বা শিওর একটা ইন্টারেস্ট আসবে। এটা মার্কেট, এখানে পয়সাও যেরকম এফডি 10 ডবল হতে পারে, সেরকম লসও পুরো টাকাটাও চলে যেতে পারে। সুতরাং আপনি আপনার টাকা, আপনাকে ভাবতে হবে আপনি আপনার টাকাটাকে কিভাবে বাঁচাবেন। এটা অন্য কারোর প্রশ্ন নয়। একটা ইউটিউবার কি বলল, আমি কি বললাম, অন্য লোকে কি বলল, কোনো লোক আপনাকে কল দিয়ে কি বলল, তার উপর আপনার টাকা নির্ভর করে না। কাউকে আপনি বিশ্বাস করবেন কেন? আপনাকে দেখতে হবে আপনার পজিশান, আপনার এই টাকা আছে, এই টাকার কতটুকু টাকা আপনি লস করতে রাজি আছেন। মার্কেট মানে এটা আপনাকে ভাবতে হবে। যারা বেশি লস করে জানবেন তারা এটা ভাবে না, তারা ওয়ান সাইডেড দেখে, আমি এটা করলেই এটা পাবো। এইভাবে কোনো ট্রেড হয় না। এভরি ট্রেড হ্যাজ টু সাইডস। কি একটা দিকে যে ভালো হলে প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট, এইটা হচ্ছে ট্রেডের মূল মন্ত্র, এটা মনে রাখবেন। আপনি ওয়ার্স্টের জন্য প্রিপেয়ার, আমি মনে হচ্ছে এটাই শেয়ারটা এখান থেকে রেঞ্জ ব্রেকআউট হয়েছে, বক্স ব্রেকআউট হয়েছে, ফ্ল্যাগ ব্রেকআউট হয়েছে, আপনি যেরকমভাবে দেখেন সেটা দেখেছেন, কিংবা আপনি দেখেছেন ফান্ডামেন্টাল সব ভালো হলে এটা হবে, এটা আমার হতে পারে, এই ধরনের টার্গেট আসতে পারে। যদি না হয়
যদি এগুলো জায়গা না যায় তাহলে আমার রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম ইজ ইন প্লেস। যদি না যায় এখানে আসে এই অবধি থাকলে ঠিক আছে, এইটুকু আমি লস করতে পারবো, এইখানে আমার স্টপ লস ইন দ্য সিস্টেম। ওকে, আপনার কোনো চিন্তা নেই। কিন্তু যারা এইটা দেখতে গিয়ে লস দেখার সময় পুরোটা দেখে নিচ্ছে, সেখানেই প্রবলেম। আপনি হয়তো ভাবছেন একটা 10 টাকার অপশান 12 টাকা যাবে, 13 টাকা যাবে, আমি বেচবো, লসের সময় পুরো 10 টাকাই দিয়ে দেবেন, সেটাই প্রবলেম। সেই জায়গাটা আপনাদের দেখতে হবে। যাই হোক, কিছু প্রশ্ন আমাকে অনেকে করেছিলেন, আমি একটু উত্তর দিয়ে দিই আপনাদের। একজন বলছেন লং টার্মের কিছু স্টকের নাম দিন প্লিজ। আপনারা মনে হয় ভিডিও ভালো করে দেখেন না, আগের দিনই দুটো লং টার্ম শেয়ার দিয়েছি, ভিডিওটা দেখুন। আরেকবার বলে দিই, ক্যাম্পস এবং সিডিএসএল দুটোই লং টার্মের, দুটোই আগের দিন দিয়েছি। সুতরাং বুঝতেই পারছেন, আপনি না দেখেই বলেছেন। দ্বিতীয় হচ্ছে, একজন বলছেন আগের দিনে কেনা ডেলিভারি শেয়ার আজ বেচে দিই, যদি আবার কেনা হয় তাতে কি কোনো ঝামেলা হতে পারে? না, এরকম কোনো প্রবলেম নেই। আরেকজন বলছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক 4 মাস হয়ে গেল কিছু হচ্ছে না। না, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে আমি বলেইছি আগের দিন, ব্যাঙ্ক একটু ঢিলে চলছে। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কোনো রিটার্নই দেয়নি। কিন্তু যতদিন আমি একটা বলেছি যে ম্যানেজমেন্টকে আমার ভালো লাগে, তো এটা রেখে দিয়েছি, দেখা যাক কি হয়, জানি না। তবে আপনার যদি মনে হয় কোনো স্টপ লস লাগাবার, 72 টাকার নিচে লাগাবেন। সেল আর টাটা স্টিল কি করা উচিত, আপনার কেনা আছে না কেনা নেই আমি জানি না, তবে যদি লাভে থাকেন তাহলে এখন যে দাম আছে তার 2-3% নিচে একটা স্টপ লস দিয়ে মেনটেন করে স্টপ লস করুন, ট্রেলিং করুন। গ্রোথে একদম দেখাচ্ছে না, না ওরকম কিছু দেখায় না, দুটোই এক। হয়তো কোনো কারণে গ্রোথে এমনি দামটা দেখাচ্ছে, ওটা হয়তো বন্ধ হবার পর অ্যাভারেজ দাম দেখায়, সেরকম কিছু একটা হয়েছে। আইওসিএল, বিপিসিএল ভালো কথা। আগের দিন আপনাদের বলেছিলাম 3টে শেয়ার, আইওসি, বিপিসিএল আর এইচপিসিএল। এইচপিসিএল 335 থেকে 355, প্রায় 6%। বিপিসিএল 297 থেকে 310, এটাও প্রায় 5%, 13 টাকা ধরলে। আর আইওসি 170 টাকা থেকে 177 টাকা, 68-69 টাকা থেকে 177 টাকা গেছে। আজকে যে পড়ে গেছে তার কারণ 7 টাকা ডিভিডেন্ড ছিল বলে, মানে তিনটেতেই আপনারা প্রায় 4 থেকে 6% রিটার্ন পেয়েছেন। দুদিনে এর বেশি রিটার্ন আশা করা উচিত না। এই 3টে শেয়ারের দিকে একটু নজর রাখতে বলেছিলাম। আর বলেছিলাম ক্যাম্পস 4000 টাকায়, আর আপনার সিডিএসএল 2310-15 টাকায়। সিডিএসএল 2310 থেকে 2495-96 অবধি গেছে, গতকালও গেছে, আজকেও গেছে। এই শেয়ারও প্রায় 10% রিটার্ন। ক্যাম্প সেরকম কিছু করেনি, আজকে সকালে যদিও 4200 অবধি গেছিলো, আবার লাস্টে 4060-70 বন্ধ করেছে। এবং ক্যাম্পস আর সিডিএসএল তো 2-1 দিনের জন্য দিইনি, ফর 5 ইয়ার্স আপনাদের বলেছি আপনাদের পোর্টফোলিওতে রাখতে। তো সুতরাং ওই দুটো নিয়ে দেখা যাক। আমি এই ব্যাপারে আমাদের আগের দিনে যে পেপার ট্রেডিংয়ের জন্য আপনাদের যে স্টকগুলো বলেছিলাম, ফর পেপার ট্রেডিং, যেহেতু আমি কোনো সেবি রেজিস্টার্ড নয়, এটা বারবার মনে রাখবেন। আর তাই আমার কথায় কোনো ট্রেড করবেন না, শুধুমাত্র পেপার ট্রেডিং এবং শিক্ষামূলক ভিডিও এখানে করা হয়। আপনার কি মনে হচ্ছে, কীটা দেখলে কি করা যায়, সেটা আপনারা যাতে নিজেরা পরবর্তীকালে ডিসিশান নিতে পারেন, সেইগুলো এখানে শেখানো হয়, এটা সবসময় মনে রাখবেন। একজন বলছেন, মিস্টার মিত্রা মনে হয় নাম, বলছেন ইফ পসিবল প্লিজ পুট সাম লাইটস অন এফআই ইনভেস্টমেন্ট কোয়ালিটি। দেখুন, এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় যে কোন এফআইআইরা ইনভেস্টমেন্ট করছে, তারা সত্যিকারের ইনভেস্টমেন্ট ফার্ম কিনা বা অন্য কিছু কিনা। এত সাধারণ জায়গা থেকে আমাদের এটা এই জিনিস জানাই সম্ভব নয়। সুতরাং এটা নিয়ে আমি আপনাকে কিছু বলতে পারছি না, যেটা জানি না, যে ব্যাপারটা শুধু নিজেকে বিজ্ঞ ভাবিয়ে আমি এটা জানলাম, না সব ঠিক আছে, বা না কিছুই ঠিক নেই, কোনোটাই আমি বলবো না, এটা আমার জানা নেই। সুতরাং যদি কখনো জানতে পারি অবশ্যই আপনাকে জানাবো। ক্রুড প্রাইস ডিক্রিজ, এশিয়ান পেন্ট, ইন্ডিগো পেন্ট, এগুলো তো একটু বেড়েও ছিল আগের দিন, দেখেছেন হয়তো।
ব্যাঙ্ক নিফটি নিয়ে যিনি বলেছেন, ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 52,500-র ওপরে ক্লোজ দিচ্ছে অন্তত পরপর দুটো, ততক্ষণ এটাকে নিয়ে এখন কিছু ভাবার দরকার নেই। আপাতত এটা রেঞ্জ ধরে নিন, নিচে 51,800 টাকা খুব ভালোভাবে দেখবেন। 51,800 ভেঙে দিলে আপাতত ব্যাঙ্ক নিফটি নেগেটিভ হয়ে যাবে, আর ওপরে যদি 53,000-এর ওপর চলতে থাকে তো নতুন করে ব্যাঙ্ক নিফটি আবার সেই তেজি ঘোড়ার মতো টকবক করে ছুটবে। অপশানের ওপর কোর্সের কথা তো আমি আগেও করিয়েছি, পরবর্তীকালে হলে আমার ইউটিউবে একটু লক্ষ্য রাখবেন, অপশানের কোর্স হলে এখানেই জানানো হবে। অ্যাঞ্জেল ওয়ান নিয়ে অনেকের প্রশ্ন আছে। একটা খবর বেরিয়েছে দেখবেন, অ্যাঞ্জেল ওয়ানের থেকে প্রায় যত ক্লায়েন্ট ছিল তাদের সমস্ত ডাটা লিকড হয়েছে, এবং এটা ওরা মেনে নিয়েছে যে কোনো কারণে কোনোভাবে ডাটা লিকড হয়েছে। এখন ডাটা লিক হয়েছে মানে আপনি যদি অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট খুলে থাকেন, আপনার সমস্ত তথ্য হ্যাকারদের কাছে গেছে। সেটা তো হয়েছে ঘটনা, সেটা অবশ্যই একটা বাজে ব্যাপার হয়েছে ফর দ্য কোম্পানির তরফ, যে ডাটা লিক হয়ে যাওয়াটা তো ভালো না, কিন্তু হয়ে গেছে তো কিছু বলার নেই। শেয়ার হিসাবে দামও অনেকটা পড়েছে। যাক, আমি অ্যাঞ্জেল ওয়ান ওরমভাবে ট্র্যাক করি না, বলতে পারবো না, তবে ডাটা লিকের ব্যাপারটা ভালো না, এটা একদম পরিষ্কার কথা। এটা একটা আমরা যখন কোনো জায়গায় অ্যাকাউন্ট খুলি, ডাটাগুলো দিই, বিশ্বাসের সঙ্গে দিই যে এটা অন্য কারোর হাতে যাবে না এবং এটা লিক হবে না, তো সেটা তো খারাপ হয়েছেই, কিছু বলার নেই। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্যাপারে তো আমি বলছি যে ব্যাংক খুব একটা বেশি কিছু এখন চলবে না। আইডিয়া নিয়ে ভিউ মানে লং টার্ম ভিউ, শর্ট টার্মে আইডিয়ার ভিউ আমার নেই। 15-16 টাকা এলে কেনার ভালো জায়গা তৈরি হতে পারে, 14 টাকাকে সাপোর্ট করে, আর ওপরে 19 থেকে 21 টাকা ভালো রেজিস্ট্যান্স আছে। এইচডিএফসি ব্যাংক বাই করে চিন্তার কিছু নেই, বাই করেছেন ভালো করেছেন, রেখে দেবেন, আবার 2-4-6 কোয়ার্টার থাকলে আবারও দাম পেয়ে যাবেন। দেবপ্রসাদ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যা লিখেছেন তার জন্য আমি নতমস্তকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একজন লিখেছেন, দাদা আপনি ইনভেস্টারদের জন্য খুব একটা প্রোঅ্যাক্টিভ হয়ে কোনো অ্যাডভাইস দেন না। প্রোঅ্যাক্টিভ হওয়া উচিতও নয়, টাকা আপনার, ইনভেস্টমেন্ট আপনার, আমি কিছু বলবো তাতে যদি খারাপ হয়, প্রোঅ্যাক্টিভের কোনো জায়গা নেই। আমার মতামতটা আপনাকে জানাতে পারি, জোর করে বলা যায় নাকি আপনার টাকা এটা আপনি করুন, আপনি করবেন না? আপনি তো বাচ্চা নন, আপনার নিজস্ব যথেষ্ট জ্ঞান আছে, আপনি এতদিন ধরে কাজ করছেন, আমি বলতে পারি এটা আপনি দেখতে পারেন, এর বেশি আমি বলা উচিতও নয়। যারা বলেন জানবেন খুব বাজে কাজ করেন। শেয়ার বাজারে কেউ বলতে পারবে তাহলে সে নিজেই সব কিছু করে নিত, যে কি হতে যাবে। মহারাষ্ট্র সিমলেস আমার জানা নেই, আমি দেখে বলবো। সিডিএসএল আর ক্যাম্পসে যিনি বলেছেন বেস্ট প্রাইস টু বাই, ঠিক আছে, আপনি অল্প অল্প করে কিনুন, 10% পড়লে আবার জটা কিনবেন 5 ভাগে কিনুন, 5% পড়লে 20% করে 5 বারে কিনুন। ইনভেস্টমেন্টে স্টপ লস ওরমভাবে হয় না। ইনভেস্টমেন্টে যে কারণে আপনি নিচ্ছেন সে কারণ যদি চলে যায় আপনাকে বেঁচে বেরিয়ে যেতে হবে। কারণটা আসল, কেন আপনি কিনেছেন, কিসের জন্য কিনেছেন, কোম্পানির কী দেখে কিনেছেন, সেই কারণের যদি পরিবর্তন হয় তখন আপনাকে বেঁচে বেরিয়ে যেতে হয়। আর স্টপ লস হয় যদি আপনি সুইং ট্রেড করেন। স্মল ক্যাপ স্টকস নিয়ে ভিডিও পোস্ট করুন। আচ্ছা, পেলে বলবো। মাহিন্দ্রা অনেক দাম, ভালো জায়গায় আছে, এই জায়গায় আমি অন্তত কিনবো না, একটু কারেক্টিভ হলে তখন দেখা যাবে। ঠিক আছে, আপনারা মোটামুটি আপনাদের কোশ্চেনে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করলাম। তবে আজকে যে মার্কেটটা দেখেছেন যেরকমভাবে বাড়াটা, ওটা আমার খুব একটা ভালো লাগেনি। এটা একটা মানে হঠাৎ করে স্পার, এই স্পারগুলো ভালো না আর কি, যদিও মার্কেট চলছে, কিছু বলার নেই। আজকে টিসিএসের রেজাল্টে কেউ আশা করেনি তো যে 24%-এর ওপর এবারও ওদের মার্জিনটা থাকবে, এবং আপনি দেখেছেন যে ওদের এমপ্লয়ি অ্যাডিশন হয়েছে, অ্যাট্রিশন রেট 12%-এ নেমে এসছে, অল আর ভেরি ভেরি গুড। শুধু তাই নয়,
যতগুলো সেক্টর মানে টিসিএসের মধ্যে তো অনেক কিছু আছে, বিএফএসআই আছে, এই আছে, বিভিন্ন জায়গা থেকে ইনকামটা হয়, প্রতিটা জায়গায় গ্রোথ দেখা গেছে। প্রতিটা সেক্টর টিসিএসের মধ্যে যতগুলো ছোট ছোট সেক্টর আছে সব সেক্টরে গ্রোথ আছে, প্রতিটা ভার্টিক্যালে গ্রোথ দেখা গেছে। এটা খুব দারুণ জিনিস। ফলে আইটি পুরো ঘুরে গেছে, আজকে আইটি চলেছে। তবে 4200 যথেষ্ট দাম ফর দ্য টাইম বিং। অনেকেই দেখছেন 4600, 4800। টিসিএস নিয়ে ভয়েও কিছু নেই, একটু পড়লে আবার নেবেন। আমি ওপরের দামে কোনো কিছুতেই কিনতে চাই না। তো নিফটি তো ওই জন্য বললাম না, নিফটি পড়বে কী করে। কোনো দিন আইটি চলছে, কোনো দিন মেটাল চলছে, কোনো দিন পিএসইউ চলছে। তো নিফটি ভেরি গুড, কিন্তু এই যে হঠাৎ করে 200, 250, 300 পয়েন্ট বেড়ে যাওয়াটা, এইটা একটা ফোমো টাইপের বলতে পারেন, এটা ঠিক নয়। যাই হোক, একটু দেখে শোনার কাজ কী, এমনি সব ঠিক আছে। হঠাৎ করে যা খবর জানি না তা নিয়ে চিন্তা নেই। আপনাকে খালি একটাই কাজ এখানে আপনার করার আছে, পজিশানটা কম করে দেবে। মানে যদি আগে 2 লট নিয়ে কাজ করতেন, এখন 1 লট নিয়ে কাজ করুন। যদি আগে 1 লট নিয়ে কাজ করতেন, তাহলে এখন ক্যাশে চলে আসুন, অল্প করে কাজ করুন। যে 100টা শেয়ার নিয়ে কাজ করতেন, সে 25টা নিয়ে করুন। আপ টু বাজেট অবধি মার্কেট খুব ভোলাটাইল থাকবে। যত পজিশান বাড়াবেন, ভোলাটিলিটিটাকে কন্ট্রোল করতে খুব অসুবিধা হবে। তাহলে যত পজিশান কম থাকবে, আপনার কাজ করতে সুবিধা হবে। এইটুকু যদি আপনি ফলো করেন, তাহলেই দেখবেন আপনি ভালো পয়সা করতে পারছেন, এবং লস হলেও আপনার লসটা কম হবে। এইটুকু খালি মাথায় রাখুন। ভালো থাকবেন, ভালো করে উইকেন্ড কাটান। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করবেন, এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।